আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার 1 এর যে বোর্ড বইয়ের কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর সমাধান দেখব। তো মূলত দেখো এখানে যে কোশ্চেনটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেই, দেন হচ্ছে আমরা কোশ্চেনটার সমাধান দেখতে পাবো। দেখো উদ্দীপকে কিন্তু একটা শর্ট কম্পোজিশন টাইপের দেয়া আছে, তো আমরা একটু হাইলাইটস করে করে যে পয়েন্টগুলো আমাদের পড়তেই হবে সেই পয়েন্টগুলো একটু দেখব। বিপ্লবী এবং হচ্ছে কেয়া দুইজন ব্যক্তি, তারা কি করলো, উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করে। তাদের আইসিটি শিক্ষক বিশেষ পরিচ্ছন্ন শহরের ট্রাফিক ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি ঢাকায় ব্যবহার এই নামে একটা অ্যাসাইনমেন্ট করতে দিল। তো বিপ্লবী কী করলো, কলেজের লাইব্রেরি এবং অন্যান্য লাইব্রেরিতে বসে বই পড়ে এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে অ্যাসাইনমেন্ট তৈরি করলো। তাহলে বিপ্লবী কী করছে, সে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে নিজে কী করছে, অ্যাসাইনমেন্ট তৈরি করছে। ওকে ফাইন, বুঝলাম। অ্যাসাইনমেন্ট সে তথ্য সূত্র উল্লেখ করলো, মানে কোত্থেকে এইগুলো কালেক্ট করলো সেগুলোর সোর্সও লিখে দিল যে এই ইনফরমেশন এইখান থেকে নেয়া। ওকে ফাইন। বাট কেয়া কী করলো, কেয়া বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ভাইয়ের অ্যাসাইনমেন্ট ইন্টারনেট থেকে নিয়ে কিছুটা পরিবর্তন করে জমা দিল, মানে কপি পেস্ট করলো যাকে বলা যায় আর কি। কেয়ার অ্যাসাইনমেন্ট দেখে আইসিটি শিক্ষকের বুঝতে অসুবিধা হলো না যে কেয়া এটি কি করছে, কপি করছে। তাহলে দুইটা পয়েন্ট থেকে কিন্তু আমরা দুইটা বিষয় জানতে পারলাম যে বিপ্লবী ছেলেটা হচ্ছে খুবই অনেস্ট, সে কী করলো, অনেক পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করলো এবং একটা অ্যাসাইনমেন্ট তৈরি করলো, দেন অ্যাসাইনমেন্টে লিখেও দিল যে এই তথ্যগুলো কোন কোন জায়গা থেকে কালেক্ট করছে, মানে সোর্স উল্লেখ করে দিল। বাট কেয়া কী করলো, একজনের একটা অ্যাসাইনমেন্ট কপি পেস্ট করলো, বাট সেখানে কিন্তু তার নামটা উল্লেখ করলো না। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের মূলত দুইটা পয়েন্ট আমরা উদ্দীপক থেকে যা বুঝতে পারলাম। এবার দেখো, এখন যদি আমরা কোশ্চেনগুলো দেখি, ক নম্বর কোশ্চেনটা বলছে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী একটা ব্যবস্থা, একটা প্রযুক্তি যার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। প্রকৃতপক্ষে কিন্তু বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো যে একটা প্রযুক্তি, তার নামই হচ্ছে কি ভাইয়া, ভার্চুয়াল রিয়েলিটি। খ নম্বর বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়। দেখো, মৌলিক গবেষণা আসলেই এআই দিয়ে করা সম্ভব নয়। মৌলিক গবেষণাটা হচ্ছে আপনার নিজ থেকে, নিজের মেধা, মনন, বুদ্ধি, চেতনা যা আছে সব কিছু কাজে লাগিয়ে আমাদের মৌলিক গবেষণা করতে হয়। সেখানে কিন্তু এআই এর সহযোগিতা নিলে সেটা হচ্ছে 100% ফুলফিল হবে না। যদি সব কিছুই এআই দিয়েই সম্ভব হইতো তাহলে কিন্তু মানুষ চিন্তা করা বাদ দিয়ে দিত, সব কিছু ডিপেন্ডেবল হয়ে যেত এআই এর উপরে। গ নম্বর বলছে বিপ্লবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন অবদান ব্যবহার করে তা ব্যাখ্যা করো। কোন অবদান ব্যবহার করেছে? বিপ্লবী কি করছে, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো কালেক্ট করছে। এটা কিভাবে করছে ভাইয়া? ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট দিয়ে এই বিশ্বের যতগুলো ইনফরমেশন আছে, তথ্য আছে, সব জায়গাগুলো থেকে তথ্যগুলো কালেক্ট করছে। ঘ নম্বর কোশ্চেন বলছে প্রযুক্তির ব্যবহার বিবেচনায় বিপ্লবী এবং কেয়ার কাজের বৈসাদৃশ্য মূল্যায়ন করো। প্রযুক্তির ব্যবহারের যে আমাদের ইথিক্সগুলো আছে, নিয়মগুলো আছে, সেখান থেকে বিপ্লবী ঠিক আছে, বিপ্লবী 100% তথ্যগুলো কালেক্ট করার পর সোর্স লিখে দিছে যে আমি এই তথ্যটা এখান থেকে নেওয়া হয়েছে। বাট কেয়া কী করছে, ওইটা কপি পেস্ট করছে, বাট ওইখানে মেনশন দেয় নাই যে আমি কার তথ্যগুলো কপি করলাম। সে এটা হচ্ছে, আমরা যদি চিন্তা করি প্রযুক্তির যে ইথিক্স, নিয়ম নীতি, সেটা কিন্তু নিয়ম নীতির বিপরীতে কাজ করছে মিস কেয়া। এবার দেখো ভাইয়া, যে আমরা যদি অ্যান্সারগুলো দেখার চেষ্টা করি যে আসলে তাহলে কি হবে। তো ফার্স্ট অফ অল আমাকে বলছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটিটা কি ভাইয়া, একটু ক নম্বরটা দেখো, যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিয়ে তৈরি একটা বিশেষ ব্যবস্থা যেখানে হচ্ছে প্রকৃত পক্ষে হচ্ছে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো একটা পরিবেশ তৈরি করা, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তুমি এখান থেকে একটু পড়তেও পারো অথবা যে কোনো ইজি একটা ওয়েতে ডেফিনেশনটা লিখতে পারো। এবার দেখো খ নম্বর কোশ্চেনটা কি বলছে। খ নম্বরটা বলছে যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আসলে মূল গবেষণাটা করতে পারবো না। দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনো সমস্যা সমাধানের জন্য সমস্ত সম্ভাব্য সমাধান আগে থেকেই যন্ত্র বা কম্পিউটারে থাকে, এর বাইরের কোনো কিছু সমাধান করতে পারে না। মানে কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা হচ্ছে ভাইয়া, আপনাকে সব কিছুর সেট আপ ওইখানে দেওয়া আছে, সব কিছুর সেট আপ দেওয়া আছে, বাট আপনি ওইখান থেকে সে কিন্তু এর বাইরে কিছু করতে পারবে না। মানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা মাঝে মাঝে আমাদের জীবনে ঘটে যায়, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের ব্রেন, হিউম্যান ব্রেন যেটা করতে পারে, বাট কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু ওই টাইমে ওইটা করতে পারবে না। তাকে পরিচালনা করার জন্য বিভিন্ন কোডিং দেওয়া হয়, কোডিংগুলো মানলে, ওই কোডিংয়ের মধ্যে কমন পড়লে তখন কিন্তু সেটা সমাধান দিতে পারবে।
এর বাইরে কোনো কিছু সমাধান করতে পারে না। ওকে ফাইন, কিন্তু মৌলিক গবেষণার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান বের করতে হয়, সেই ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা থেকে আমাদের বিরত থাকে, করতে পারবে না। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা তার সংরক্ষিত প্রোগ্রামের বাইরে চিন্তা করার সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা মানে তার নিজস্ব প্রতিভা থেকে কোনো বুদ্ধি ক্রিয়েট করতে পারে না, সুতরাং বলা যায় মৌলিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তাটা কাজে লাগে না বা কাজ করতে পারে না। ফর এক্সাম্পল আপনাকে একটা বিষয় বোঝাই, মনে করেন যে কি বলা যায় যে দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, তো হঠাৎ করে একজন ব্যক্তি পানিতে পড়ে গেল, তখন মানে হঠাৎ করে পানিতে পড়ে গেল। তো আমরা কি করব, আমাদের ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি আসবে যে হচ্ছে এই ব্যক্তিকে আমাদের উপরে উঠাইতে হবে, দেন হচ্ছে এখানে দ্রুত হসপিটালে নিয়ে যাইতে হবে। এইভাবে কিন্তু আমরা মানুষটাকে জীবিত রাখার বা হচ্ছে মানুষটাকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে সুস্থ থাকে। এটা কিন্তু আমাদের হঠাৎ করেই ব্রেনে চলে আসবে যে এখন আমাকে কি করতে হবে। বাট কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি আগে থেকে সেট আপটা না দেই যে তার কি করতে হবে, একটা মানুষ যদি হঠাৎ করে পানিতে পড়ে যায় তার কি করতে হবে, সেই কোডিংটা যদি তার ভেতরে দেওয়া না হয় ভাইয়া, সে কিন্তু এখানে স্থির দাঁড়ায় থাকবে, কারণ তাকে বলে দেওয়া নেই। এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভাইয়া। এখানে আমাদের কি করতে হবে, এখানে যা যা তুমি আগে থেকে সেট আপ দিয়ে রাখবা ওইভাবেই সে কাজ করতে পারবে, এর বাইরে করতে পারবে না। বাট হিউম্যান যে আমাদের ব্রেন যেটা আছে সেটা কিন্তু আমাদের তাৎক্ষণিক মানে এই পরিস্থিতিতে কি করা উচিত সেটা কিন্তু খুঁজে বের করবে। তো এই জন্যই বলা যায় যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আসলে গবেষণা করা, মৌলিক যে আমাদের হচ্ছে গবেষণা, সেটা সম্ভব নয়। গ নম্বর কোশ্চেনটা দেখো, গ নম্বর কোশ্চেন হচ্ছে বিপ্লবী কি করছে, বিপ্লবী বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য খুঁজে বের করে ওটা হচ্ছে তার অ্যাসাইনমেন্টে অ্যাড করছে। এখন তথ্য কিভাবে খুঁজলো বা কিভাবে পাইলো, এটা তথ্য প্রযুক্তির কোন বিষয়কে ফোকাস করছে, সেটা হচ্ছে ভাই ইন্টারনেট। কারণ ইন্টারনেট ব্যবহার করেই তো সে তথ্যগুলো খুঁজে বের করছে। প্রকৃতপক্ষে ইন্টারনেট এমন একটি সংযোগ ব্যবস্থা যার মাধ্যমে পুরো বিশ্ব আক্ষরিক অর্থে হচ্ছে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে বসে, যে কোনো একটা জায়গায় বসে আপনি কি করতে পারবেন, যে কোনো জায়গার তথ্যগুলো জানতে পারবেন, তথ্যগুলো কালেক্ট করতে পারবেন। শিক্ষা, গবেষণা, সাহিত্য চর্চার ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য, বই যে কোনো সময় ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। এটি জ্ঞানের গ্রন্থাগারকে মানুষের হাতের মুঠোয় নিয়ে এসে চলেছে। এছাড়াও সে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গ্রন্থাগারের বই কী করতে পারবে, পড়তে পারবে। তাই বলা যায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ইন্টারনেটের অবদানের কারণেই বিপ্লবী সহজেই তার অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে পারছে। অর্থাৎ মূলত সে ইন্টারনেট ব্যবহার করেই কিন্তু তথ্যগুলো খুঁজে পাইছে, কালেক্ট করতে পারছে, পড়তে পারছে, দেন হচ্ছে তার অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারছে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এবার ভাইয়া দেখো, আমাদের বলছে যে বিপ্লবী এবং কেয়া দুইজন ব্যক্তি তো আমাদের হচ্ছে এখানে করলো না, দুইটা অ্যাসাইনমেন্ট তৈরি করলো, বিপ্লবী এবং কেয়া এই দুইজন কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করলো। তো একজন কে করছে, অনেক লয়াল ব্যক্তি বিপ্লবী, যে সে হচ্ছে তথ্যগুলো খুঁজে বের করার পর মেনশন করে দিছে যে আমি এইখান থেকে তথ্যগুলো খুঁজে বের করলাম। তারপরে কেয়া বেডি মানুষ, সে কী করছে, তথ্যগুলো নেয়ার পর কপি পেস্ট করে কিন্তু মেনশন করে দেয় নাই। বিষয়টা এরকম যে আপনি কারো একটা স্ট্যাটাস কপি করে আপনার নিজের যে ওয়াল আছে বা নিউজ ফিড আছে ওইখানে আপনি স্ট্যাটাস দিয়ে দিলেন যে এটা আমার স্ট্যাটাস, তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে ক্রাইম। সেটা কোন ধরনের ক্রাইম, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম, মানে অন্যর লেখা চুরি করা, প্লেজিয়ারিজম। আপনাকে অবশ্যই এখানে মেনশন দিতে হবে যে আমি তাহার এইটা আমি এখানে কপি করছি। কথা বুঝাইতে পারছি ভাইয়া? এটা কিন্তু আমরা অহরহ করে থাকি। একটা স্ট্যাটাস কারো ভালো লাগলে ওইটাকে আমরা কপি করে নিজের নামে চালিয়ে দিই, এটাও কিন্তু ঠিক না। মানে কি বলা যায় এটাকে, কম্পিউটারের যে ইথিক্স আছে বা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে ইথিক্সগুলো আছে, নৈতিকতা আছে, সেটার মধ্যে এটাও কিন্তু পড়ে না। এখন দেখেন এখানে আমরা একটু পড়ি যে 1992 সালে প্রণীত কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউটের কম্পিউটার ইথিক্স গাইডলাইন অনুসারে অন্যর মেধা বা গবেষণা ফলাফলের উপর মালিকানা দাবি করা যাবে না। মানে অন্যর একটা লেখার উপর আমরা মালিকানা দাবি করতে পারবো না। যদি অন্যর মেধা বা গবেষণার ফলাফল ব্যবহার করার প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হয়, তখন তার মূল কাজের যে লেখক ছিল বা স্রষ্টা ছিল তাকে মেনশন দিতে হবে, তাকে অবশ্যই মেনশন করতে হবে, সোর্স উল্লেখ করতে হবে। এর কোনো ব্যতিক্রম হলে তা হচ্ছে অনৈতিক অপরাধের অন্তর্ভুক্ত হবে, যেই অপরাধ কিন্তু আপনারা অহরহই করেন। তাহলে এখানে কি হয়েছে ভাইয়া, উদ্দীপকের বিপ্লবী নৈতিকতার এই নির্দেশনাবলী অনুসরণ করেছে, সমস্ত প্রয়োজনীয় তথ্যসূত্র উল্লেখ করেছে যে আমি কোত্থেকে তথ্যগুলো কালেক্ট করলাম। অপরদিকে দেখেন কেয়া কি করছে, অনৈতিকতার আশ্রয় নিয়েছে, কোনো তথ্যসূত্র উল্লেখ না করেই অন্যর অ্যাসাইনমেন্ট নকল করে জমা দেয়। এই অনৈতিক কাজটি হচ্ছে প্লেজিয়ারিজম অপরাধের
অন্তর্ভুক্ত। প্লেজিয়ারিজম জিনিসটা কি? অন্যর লেখা কপি করে নিজের নামে চালিয়ে দেওয়া, এটাকেই বলা হয় প্লেজিয়ারিজম। অবশ্যই আপনারা এরপর থেকে এটা করবেন না। দেখেন, উপরোক্ত বর্ণনার আলোকে বলা যায় যে বিপ্লবী এবং কেয়ার কাজের নৈতিকতা এবং আদর্শের একটি মানে বিপরীত লক্ষ্য করা যায়। যদিও বিপ্লবী নীতি এবং আদর্শে সমৃদ্ধ, কেয়া হলো নীতি এবং আদর্শহীন এক অপরাধী। তো আমি চাই যে আপনারা এই অপরাধী হবেন না। তাহলে যখনই আপনি অন্যর একটা স্ট্যাটাস ভালো লাগবে কপি করবেন, বাট ওইখানে অবশ্যই মেনশন দিবেন বা লিখে দিবেন মূল লেখা হচ্ছে এই ব্যক্তির। তো এই হচ্ছে আমাদের যেই চ্যাপ্টার 1-এর অনুশীলনের কোশ্চেনগুলোর সমাধান। আমরা পরবর্তীতে আরও কোশ্চেনগুলো নিয়ে সমাধান করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।